বাসর ঘরে ঢুকেই সাগর রাগে সুরে বলে, শাড়ির আসল এভাবে ফেলে রেখে বুক দেখানোর মানে কি? আর বিয়ের শাড়ি পাল্টানো দরকার কি ছিল? বিয়ের রাতে স্বামীর মুখে এরকম কথা শুনে তিয়াশা অবাক হয়ে যায়। আজই তার বিয়ে হয়েছে সাগরের সাথে। বিয়ের রাতে স্বামীর থেকে এরকম কথায় চমকে ওঠাই স্বাভাবিক। সুন্দর কিছু পরে এ বাসায় এসেছে, তখন থেকে একটা রুমে একাই বসে আছে। সাগরের আসার নামগন্ধ নেই। মাঝে কয়েকবার অবশ্য এই বাড়ির লোকজন এসেছে, নানা জনে নানা কথাও বলেছে। সাগরের বোন কিছুক্ষণ আগে এসে বলে গিয়েছিলেন শাড়ি পাল্টাতে। তার শাড়ি পাল্টিয়েছি। আমতা আমতা করে তিয়াশা বলে, আপু একটু আগে বলেছিলেন শাড়ি পাল্টাতে, এই জন্য। সাগর আবারও রাগে গলায় বলে, বিয়ে তো আপু করেনি যে আপুর কথায় সব চলবে। তিয়াশা আবার অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। তিয়াশার মনে হতে থাকে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তার বাবা মা জোর করে তাকে এ বিয়েতে বাধ্য করেছে। সাগররা ধনী, সেই তুলনায় তিয়াশাদের কিছুই নেই। তারপরও সাগরের পরিবারে বিয়েতে রাজি হয়েছে কারণ সাগরের প্রথম স্ত্রী মারা গেছে। তিয়াশা তার দ্বিতীয় স্ত্রী। বয়স তো বাড়তেই আছে, আর কতকাল বাপেরটা খাবি? এবার জামাইয়েরটা খেয়ে বাপকে একটু নিস্তার দে। তিয়াশা অনেকক্ষণ চুপ করেছিল। বেশ কিছুক্ষণ পর বাবাকে বলে, বাবা আমি কি এমন করেছি যে আমার কাছ থেকে নিস্তার চাচ্ছ? তিয়াশা বাবার মন গলাতে পারেনি। বলেছিলেন মেয়ে বড় হলে বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তুই রাজি হবি না কেন? হ্যাঁ, এজন্য আমার চেয়ে 10 বছর বড় একজনের দ্বিতীয় স্ত্রী হিসেবে তার কাছে পাঠিয়ে নিস্তার পেতে চাচ্ছ? ঠিক আছে, আমি বিয়ে করব, নিস্তার দিব তোমাদের। এরপর তিয়াশার সাথে বিয়ে হয় সাগরের। বিয়ের প্রথম রাতে তিয়াশা বুঝতে পারে কোথায় এসে সে পড়েছে। সারা জীবন হয়তো স্বামীর গঞ্জনায় সহ্য করে যেতে হবে, সে যে দ্বিতীয় স্ত্রী। সে রাতে সাগর তিয়াশার সাথে আর কোনো কথা না বলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তিয়াশা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে না পেরে বিছানার আরেক পাশে শোয়। সাগর চিৎকার দিয়ে ওঠে, এখানে কেন? ঘরে কি জায়গা কম আছে? তিয়াশা ক্ষীণ ক্ষীণ কণ্ঠে বলে, তাহলে কোথায় ঘুমাবো? বাসায় অনেকগুলো রুম আছে, যেখানে ইচ্ছে যাও, কিন্তু আমার বিছানায় না। আপনি যদি একটু কষ্ট করে বলে দিতেন কোথায় থাকবো তাহলে ভালো হতো। আমি তো আগে কখনো আসিনি, তাই চিনি না। আজকে পারবো না, পারলে সোফায় ঘুমাও। কষ্ট হলে নিচেও থাকতে পারো, কালকে দেখিয়ে দিব কোথায় থাকবে। এটুকু বলে সাগর কাঁথা মাথায় রেখে ঘুমিয়ে পড়ে। তিয়াশা আর সাহস পায়নি সাগরকে ডাকার। সাগর ঘুমানোর পর তিয়াশা সোফায় গিয়ে বসে। হঠাৎ করে যেন মরে যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এই পৃথিবীতে তিয়াশার আর কোনো প্রয়োজন নেই। স্বামী দ্বিতীয় স্ত্রী হিসাবে কোনো অধিকার সে পাবে না। কি এমন পাপ করেছিল যার জন্য তাকে এই শাস্তি পেতে হচ্ছে? শত চেষ্টায় যেন চোখের জল বাধা মানতে পারছে না। তিয়াশা আবার উঠে বারান্দায় চলে যায়। জানা তো নেই যদি কান্নার শব্দে সাগর উঠে যায় তাহলে আবার কি করে বসে। সারা রাত বারান্দাতেই কাটিয়ে দেয় তিয়াশা। বারান্দার গ্রিল ধরে সারা রাত যত চোখের পানি ফেলেছে, এত পানি মনে হয় সারা জীবনেও ফেলেনি। তবুও কাউকে অভিশাপ দেয়নি। বিয়ের প্রথম রাতে রূঢ় আচরণ করা স্বামীকেও না, বরং এভাবে বেঁচে থাকার চেয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে জগতের মায়া ত্যাগ করে মরে যাওয়াও ভালো। এভাবে কখন যে রাত কেটে যায় তিয়াশা টের পায় না। ফজরের আজান শুনে বুঝতে পারে সে। ঘরে এসে অজু করে নামাজ পড়ে। এরপর আবার বারান্দায় যায়। কিছু তো আর করার নেই। আস্তে আস্তে ভোরের আলো ফোটে। অন্ধকারাচ্ছন্ন আকাশ বর্ষা হতে থাকে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে যায় চারপাশ। তিয়াশার ধারণার বাহিরে ছিল, তিয়াশা এভাবে তার জীবনের অন্ধকারও যদি এভাবে কেটে যেত, যদি সেও সুন্দর একটা জীবন পেত। এটা কি এতই অসম্ভব? কিছুক্ষণ পর সাগর ঘুম থেকে উঠে। তিয়াশা বারান্দায় ছিল, খেয়াল করেনি। সাগর বারান্দায় এসে তিয়াশাকে দাঁড়িয়ে দেখতে বলে, সকাল সকাল এভাবে বাইরে থেকে নিজেকে সবার সামনে দেখানোর মানে কি? আমার ঘরে কি জায়গা দেয়নি নাকি বারান্দায় এসে নিজেকে প্রদর্শন করতে হবে? তিয়াশার খুব ইচ্ছে করছিল বলতে, স্বামীর বিছানায় শোয়ার অধিকার দেননি মানেই তো ঘরের জায়গা দেননি। কিন্তু আর বলে না। না জানি এটা শুনে আবার কি করবে। তিয়াশাকে চুপ করে থাকতে দেখে সাগর আবারও জোরে বলে ওঠে, একবার বললাম কথা কানে যায় না? তিয়াশার কিছু না বলে ঘরে যায়। সাগর বাথরুমে যায় ফ্রেশ হতে।
সাগর বাথরুমে যাওয়ার পর তিয়াশা রুম থেকে বেরিয়ে আসে। রান্নাঘরে গিয়ে দেখে সাগরের মা কাজ করছেন। তিয়াশা এগিয়ে এসে বলে, মা আমি সাহায্য করি। সাগরের মা ঘুরে তাকিয়ে বলেন, না না আমি করছি। রাতে তোমার কোনো সমস্যা হয়নি তো? তিয়াশা একবার ভাবলো যে তার ছেলে স্ত্রীকে নিজের সাথে থাকতে দেয় না, তার সাথে আর কি সমস্যা হবে, কিন্তু সেরকম কিছু না বলে হাসি মুখেই বলে, না মা কোনো সমস্যা হয়নি। সাগরের মা একটু সন্দেহ দৃষ্টিতে তাকালেন। মনে হয় আশা করেছিলেন তিয়াশা একগাদা সমস্যার কথা বলবে, সেরকম কিছু না হয় একটু অবাকই হয়েছে, কিন্তু সেজন্য কিছুই বললেন না। তিয়াশাকে বললেন, আচ্ছা তুমি যাও, আমি নাস্তা নিয়ে আসছি। মা আমিও আপনাকে সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সাগরের মা এবার হাসি মুখে সায় দিলেন। তিয়াশা জিজ্ঞেস করে, উনি কি পছন্দ করে কিছুই তো জানি না, সকালে নাস্তা খান কখন? সাগরের কথা বলছো তো? ও সকালে 1 কাপ কফি খায়, এরপর নাস্তা খেয়ে অফিসে চলে যায় 8টার মধ্যে। এখন কি তাহলে কফি দিব? হ্যাঁ দাও। তিয়াশা খুঁজে খুঁজে সব বের করে কফি বানায়, এরপর সাগরের রুমে নিয়ে যায়। সাগরের দিকে কাপ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। সাগর না নিয়ে জিজ্ঞেস করে, কে বানিয়েছে এটা? তিয়াশা তখন ভয়ে ভয়ে বলে, আমি। সাগর আবার চিৎকার দিয়ে বলে ওঠে, কে তোমাকে সাহস দিয়েছে আমার জন্য কফি বানানোর? আমি কি বলেছিলাম? সাগরের চিল্লাচিল্লিতে সাগরের মা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে সাগর, এভাবে চেঁচাচ্ছিস কেন? সাগর তার মাকে বলে, ওর সাহস হয় কি করে যে আমার জন্য ও কফি বানিয়ে আবার আমাকে এনে দেয়? কে এত সাহস দিয়েছে ওকে? কি যা তা বলছিস? তোর বউ তোকে দিলে দোষের কি আছে? এই জন্য এভাবে চিৎকার করবি নাকি? সাগর আরো উচ্চ স্বরে বলে ওঠে, কিসের বউ? তোমরা নিজেরা আমার বউ বানিয়ে দিয়েছ। আমি বলেছিলাম ওকে আমার বউ হতে? তিয়াসা এই কথা শুনে আর ধরে রাখতে পারে না নিজেকে। দুহাতে মুখ ঢেকে সবার সামনে কাঁদতে শুরু করে। সাগর যেন আরো ক্ষেপে যায়। এভাবে ন্যাকামি করে কাঁদার মতো কিছুই বলি না। কাঁদতে মন চাইলে অন্য কোথাও গিয়ে কাঁদো, আমার সামনে এত ঢঙের দরকার নেই। সাগরের মা তিয়াশাকে সাগরের রুম থেকে নিয়ে আসেন। তিয়াশাকে অন্য রুমে বসিয়ে সাগরকে নাস্তা দেন। সাগর নাস্তা খেয়ে অফিস চলে যায়। এর মাঝে তিয়াশা সাগরের রুমে যায়নি, একা একাই চোখের পানি ফেলছে। সাগরকে বিদে দিয়ে সাগরের মা তিয়াশার কাছে আসেন। তিয়াশা তখনও কাঁদছিল। তিয়াশাকে আদর করে বলেন, তুমি আমাকে মিথ্যে বলেছিলে, এটা আগেই বুঝেছিলাম। তিয়াশা অবাক হয়ে তাকায়। সাগরের মা বলেন, বললে না যে রাতে কোনো সমস্যা হয়নি? হয়েছে তো জানি, কি হয়েছে সেটা বলো। তিয়াশা কান্নার জন্য কথাই বলতে পারছে না। সাগরের মা তিয়াশাকে বলেন, দেখো মা, তোমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আমার বিশ্বাস সাগরকে তুমি ঠিক করতে পারবে। আর তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে তুমি আমাকে বলো, সাগরকে কিছু বলতে চেও না। তিয়াশা এবার শাশুড়িকে প্রশ্ন করে, আচ্ছা মা, ওনার কি হয়েছিল বলবেন? আমি আসলে হুট করে বিয়েটা করে ফেলেছি, কোনো প্রকার প্রস্তুতি ছাড়া, তাই তেমন কিছুই জানি না। হ্যাঁ অবশ্যই, স্ত্রী হিসাবে তোমার অবশ্যই জানা উচিত। সাগরের মা তিয়াশাকে পাশে বসিয়ে বলতে শুরু করেন, সাগর আগে কতটা খারাপ ছিল তুমি কল্পনাও করতে পারবে না। ভাবতে পারো মা কেন তার ছেলেকে খারাপ বলবে, কিন্তু এটাই সত্যি। সাগর আগে মাদকাসক্ত ছিল, নিজের গ্যাং ছিল, খারাপ ছেলেদের সাথে উঠা বসা ছিল, বিভিন্ন অপরাধ বোধে কয়েকবার থানা পর্যন্ত গিয়েছে। তোমার বাবার ক্ষমতায় হয়তো ওকে বের করে এনেছি, কিন্তু ও শুধরায়নি। তখন আমি তোমার শ্বশুর মিলে সিদ্ধান্ত নিই সাগরের বিয়ে দিব। সাগরের মা থামেন। তিয়াশা কৌতূহলী হয়ে শুনছিল। জিজ্ঞেস করে, তারপর? সাগরের মা আবার বলতে থাকেন, তারপর একটা মেয়ে দেখে সাগরের বিয়ে দেই। স্বাভাবিকভাবে সাগরের সম্মতি ছিল না, কিন্তু আমরা এক প্রকার জোর করে সাগরকে রাজি করাই। সাগরের সাথে বিয়ে হয় তাহানার। আমরা ভেবেছিলাম সাগর বিয়ের পর তাহানার সাথে ঝামেলা করবে, কিন্তু তাহানা মেয়েটার হাতে জাদুই ছিল মনে হয়। কিভাবে সাগরকে ঠিক করে ফেললো বুঝতেই পারিনি। 6 মাসের মধ্যে আমার বখাটে ছেলেটা মানুষ হয়ে যায়। তিয়াশা জানতে চায়, ওনার কি হয়েছিল, মানে আপনার ছেলের প্রথম স্ত্রীর মারা গেলেন কিভাবে? সেই কথা জানতে চেয়েও না মা,
দুর্ভাগ্য কাকে বলে? সাগর অনেকটা নিজ হাতেই তাকে মেরেছে। তিয়াসা তখন অবাক হয়ে যায়। নিজ হাতে মেরেছে মানে? সাগর আর তাহানার সংসারটা খুব ভালোভাবেই চলছিল। সা- সাগর খারাপ পথ থেকে ফিরে এলেও তার রাগ ছিল অনেক বেশি। একদিন সাগর আর তাহানার কথা কাটাকাটি হয়, কিছু নিয়ে অনেক ঝগড়া হয়। সাগর সে রাতে তাহানার গায়ে হাতও তোলে। তাহানা এতে অনেক কষ্ট পায়। যাই হোক, এক পর্যায়ে তাহানা বলে সাগর যতদিন না ক্ষমা না চাইবে ততদিন সে এই সংসার করবে না। সাগরও বলে সে ক্ষমা চাইবে না। এরপর তাহানা বেরিয়ে যায় ঘর থেকে। সাগরের মা শাড়ির আঁচলে চোখ মোছেন। তিয়াসা শোনার জন্য অপেক্ষায় থাকে। সাগরের মা বলতে থাকেন, সে রাতেই তাহানা বেরিয়ে যায়। আমি আটকাতে গিয়েছিলাম কিন্তু সাগর আমাকে বাধা দেয়। পরদিন সকালে খবর পাই তাহানা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। সাগর তাহানার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তাহানাকে সত্যি অনেক ভালোবাসতো। তাই সে সবার আগে ছুটে যায়। আমরাও সেখানে যাই। সেখানে গিয়ে শুনতে পাই তাহানার অবস্থা একদমই ভালো না। যে কোনো সময় খারাপ সংবাদ আসতে পারে। সাগর পুরোপুরি ভেঙে পড়ে। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় তাহানার জ্ঞান ফিরেছে। সাগর তখনই ভিতরে যায়। তাহানার হাত ধরে ক্ষমা চায়। তাহানা কথা বলার অবস্থায় ছিল না, শুধু মুচকি হাসে। ডাক্তার জানায় বিপদ যা ছিল মোটামুটি কেটে গেছে। যে অপারেশন করা হয়েছে তা সফল, খুব দ্রুতই হয়তো সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথায় আমরা আশ্বাস পাই। সাগর তাহানার হাত ধরে একইভাবে বসেছিল। রাত 8টার দিকে তাহানা প্রথম কথা বলে। প্রথম কথাটাই ছিল সাগরের উদ্দেশ্যে, কালকের জন্য সরি। সাগর বলছিল, সরি তো আমি, আমার জন্যই তো এত কিছু হলো। ভুল কিছু করলে ক্ষমা করে দিও আমাকে। সাগর একটু রেগে গিয়ে বলে, কি যা তা বলছো? ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কাজই তো আশ্বাস দেওয়া। সাগর, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভুল তো আমি করেছি তাহানা, ক্ষমা তো আমার চাওয়ার কথা। তাহানা তখন মুচকি হেসে বলেছিল, তার মানে তুমি কিছু মনে করনি তো? সাগর জবাব দেয়, আরে না, দোষ তো আমারই। তাহানা হাসির পরিধি আরো বাড়িয়ে দেয়। শক্ত করে চেপে ধরে সাগরের হাত। তারপর তারপরই হঠাৎ করে সাগরের মা থেমে যান। তিয়াসা মন্ত্র মুগ্ধের মতো শুনছিল। বুঝতে পারে মার কষ্ট হচ্ছে বলতে, জোর করে না। সাগরের মা একটু থেমে আবার বলেন, তারপর সাগরের হাত ধরে তাহানা বমি করে দেয়। রক্ত বমি। দ্রুতই ডাক্তার এসে সব চেক করে, সবাইকে বের করে দেয়। কিছুক্ষণ পর এসে জানায় তাহানা আর নেই। সাগরের হাত ধরে তাহানা চলে যায় ওপারে। তিয়াসারও কষ্ট হতে থাকে। ছোটবেলায় তার দাদির মৃত্যু দেখেছিল। কি ভয়ঙ্কর সেই মৃত্যু! পুরো বাড়িকে কান্নাপুরি বানিয়ে দিয়েছিল দাদির মৃত্যু। ছোট্ট তিয়াসার মনে সেটা ভালোভাবেই আসর কাটে। তখন থেকেই মৃত্যুকে খুব ভয় পায় তিয়াসা। আর মাত্র নিষ্কানে স্বামীর প্রথম স্ত্রীর মৃত্যুর কথা শুনল। কি বেদনা বিদুর! সৃষ্টিকর্তা যদি মৃত্যু না দিতেন, মানুষ জন্মাতো কিন্তু কারো যদি মৃত্যু না হতো, অনেক সমস্যাই হতো কিন্তু কেউ অন্তত এরকম কষ্ট পেত না। তিয়াসা শাশুড়ির দিকে তাকায়। সাগরের মা বলেন, এরপর থেকে সাগর কেমন যেন বদলে গেছে। প্রথম কয়েকদিন কারোর সাথে কথা বলতো না, একদম একা একা থাকতো। অফিস যেত না, কোনো কাজও করতো না। সারাক্ষণ নিজের রুমে বসে থাকতো। কখনো তাহানার ওড়না নিয়ে, কখনো জামা নিয়ে, কখনো বা অন্য কিছু নিয়ে। এরপর আমাদের জোরাজুরিতে একটু স্বাভাবিক হয়। অফিসে যাওয়া আসা শুরু করে। কিন্তু তাহানার স্মৃতি ভুলতে পারেনি কখনোই, এমনকি এখনো না। তিয়াসা অনেকক্ষণ পর কথা বলে, জানি মা, যে মানুষটা ওনাকে স্বাভাবিক করেছে তার স্মৃতি বলা এত সহজ না। হ্যাঁ, কিন্তু গত কয়েকদিন ধরে সাগর আবার আগের মতো হয়ে যাচ্ছে। আবার মাদক নেওয়া শুরু করেছে। দেরি করে বাসায় আসে। আমাদের সাথে একদমই কথা বলে না। তিয়াসার হঠাৎ করে মায়া হতে থাকে সাগরের জন্য। যে মানুষটার সাথে সারা জীবন কাটাবে বলে গতকাল রাতে আফসোস করেছিল, আজ তার ঘটনা শোনার পর তার জন্যই কষ্ট লাগতে লাগে। তিয়াসা আর কোনো কথা বলে না। রাতে সাগর বাসায় আসে। দেখে বোঝা যায় নেশা করে এসেছে। তিয়াসা সাগরের মাকে বলে পানি নিয়ে যায়। ভেবেছিল সাগর এটা নিয়েও বাড়াবাড়ি করবে।
কিন্তু সেরকম কিছু করেনি। কথা না বলে বাথরুমে যায় ফ্রেশ হতে। তিয়াশা সাগরকে খাবার খেতে ডাকে। সাগর এবারও কিছু বলে না। কিছুক্ষণ পর খাবার খেয়ে চুপচাপ নিজের রুমে চলে আসে। সবকিছু গুছিয়ে তিয়াশাও শুতে আসে। তখন প্রথমবারের মতো সাগর তিয়াশার সাথে কথা বলে। কাল মানা করেছিলাম না এখানে শোয়ার জন্য, এরপরও এখানে এসেছো কোন সাহসে? তিয়াশা বলে, কোথায় থাকবো সেটা তো আর বলে দেননি। সারাদিন গোড়ার কাছ কেটেছো নাকি যে এখনো জানো না কোথায় থাকবে? না, জানি না, আপনি নিজেই বলে দিন। সাগর হঠাৎ কেন যেন ক্ষিপ্ত হয়ে যায়। তিয়াশার দিকে এগিয়ে এসে বলে, মুখে মুখে তর্ক করা আমি একদমই পছন্দ করি না। আমি তো আপনার সাথে তর্ক করছি না। আপনি একটা কাজ করতে নিষেধ করেছেন, তাই আমি জানতে চাইছি কি করব। আপনি অযথাই আমাকে ভুল বুঝছেন। আবার সাগর হঠাৎ করে এগিয়ে এসে তিয়াশার গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। তিয়াশা এরকম কিছুর জন্য যেন প্রস্তুত ছিল না। কোনো মতে দেওয়াল ধরে নিজেকে সামলে বয়ে বয়ে সাগরের দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগে সাগর তিয়াশার ওড়না ধরে টান দিয়ে ফেলে দেয়। তিয়াশা আবার আর নিজেকে সামলাতে পারে না, মাটিতে পড়ে যায়। সাগর হঠাৎ কেন এরকম করছে তিয়াশা বুঝতে পারে না। উঠে দাঁড়ানোর আগেই সাগর তিয়াশার চুলের মুঠি ধরে টেনে আবার গালে চড় মারে। তিয়াশা আবার আর আটকাতে পারে না নিজেকে। গলা দিয়ে যেন আওয়াজ বের হয়ে যায়। সাগরের মা শুনতে পান। দ্রুত ছুটে আসেন সাগরের রুমে। সাথে সাগরের বোনও। সাগরের মা তিয়াশাকে টেনে সাগরের কাছ থেকে সরানোর চেষ্টা করেন। বলেন, তুই কি পাগল হয়ে গেলি সাগর? কিসব করছিস এগুলো? মেয়েটাকে এভাবে মারছিস কেন? সাগর জ্ঞান শূন্য হয়ে গেছে। এক ঝটকায় মাকে সরিয়ে দিয়ে আবার তিয়াশাকে আঘাত করে। এবার সাগরের বোন এসে কোনো মতে তিয়াশাকে সাগরের কাছ থেকে ছুটিয়ে বাহিরে নিয়ে আসে। সাগরের মা সাগরকে বলেন, এরকম পাগলামি করছিস কেন? ও তোর বউ হয়। এসবের মানে কি, হ্যাঁ? সাগর তখন চিৎকার দিয়ে বলে ওঠে, আবার বউ বউ করছো? বউ হয় মানে কি? তোমরা জোর করে বউ বানিয়ে দিয়েছ। আমি কি বলেছিলাম আমাকে ওর সাথে বিয়ে দাও? কোথাকার কোন নষ্টা মেয়েকে আমার বউ বানিয়েছ, তাও আমাকে না বলেই। আহ সাগর, এভাবে বলছিস কেন? মেয়েটা শুনলে কি ভাববে বল? আর তুই বিয়ে না করলে বাকি জীবন কি করবি? একা একাই আর কত থাকবি? আর তাহানা স্মৃতি নিয়েই বা কতকাল পড়ে থাকবি? নিজের কথা একটু ভাব। তোরও তো একটা জীবন আছে। আর তাছাড়া তুই আমাদের বড় ছেলে। সংসারেরও একটা দায়িত্ব তোকে নিতে হবে। এখন তুই যদি এসব করিস তাহলে কিভাবে হবে বল? আমাকে জ্ঞান দিতে হবে না। বের হও আমার ঘর থেকে। সাগরের মা আর কিছুই বলেন না। বের হয়ে আসেন। তিয়াশা দরজার বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল। সাগরের মা বের হতে কেঁদে দেয়। সাগরের মা তিয়াশাকে জড়িয়ে ধরেন। তিয়াশা তখন বলে, মা আমি ভিতরে যাই, ওখানেই থাকি। মাথা খারাপ নাকি তোমার? স্বর্ণা তোমাকে না বাঁচালে তুমি আজকে হয়তো সাগরের হাতে মরে যেতে। আর এখন বলছো ওর সাথে থাকবে? কিছু তো করার নেই। এমন একজনের স্ত্রী হয়েছি, এতটুকু তো সহ্য না করলে কিভাবে হবে? আমি গেলাম। সাগরের মাকে আর কিছু বলতে না দিয়ে তিয়াশা দরজা খুলে রুমে ঢুকিয়ে আবার দরজা লাগিয়ে দেয়। সাগর দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসেছিল। তিয়াশাকে দেখে চমকে যায়। কিছু বলার আগেই তিয়াশা বলে, রাতে আপনার বিছানায় থাকবো না, সেখানে আপনিই থাকবেন। কিন্তু রাতটা অন্তত এই রুমে থাকতে দিন। বলছিলাম না এই রুমে না আসতে? এসেছো কেন আবার? এটা অনুরোধ, রাখবেন দয়া করে। আমি বাহিরে শুলে মা কষ্ট পাবেন। আপনি আমাকে যা ইচ্ছে করুন, মায়ের জন্য হলেও অন্তত এই অনুরোধটা রাখুন। সাগর আর কোনো কথা শোনে না। তিয়াশাকে আবার মারতে শুরু করে। তিয়াশা মুখ বুজে সহ্য করে যাচ্ছে কোনো রকম। এক পর্যায়ে সাগর নিজেই ক্লান্ত হয়ে যায়। বিছানা গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝে গভীর ঘুমে তলিয়ে যায়। সাগর ঘুমালে তিয়াশা উঠে বাথরুমে যায়। আয়না নিজের চেহারা দেখে নিজেই কেঁদে দেয়। ইচ্ছে করছে মুখ নিয়ে শরীর নিয়ে বাবার সামনে যেতে, গিয়ে বলতে, দেখো
আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে নিজেদের ইচ্ছে বিয়ে দেওয়ার ফল তোমার মেয়ের এই অবস্থা হয়েছে। যে বাবা কোনোদিন মেয়ের গায়ে হাত পর্যন্ত তুলেনি, সেই বাবায় মেয়ের এই অবস্থা দেখে কি বলবেন? সহ্য করতে পারবেন, নাকি মেয়ের হাত দুটো ধরে বলবেন, আমাকে মাফ করে দে মা? পরক্ষণেই মনে হয় তার বাবা হয়তো কিছুই বলবে না, জোর করে আবার এখানে পাঠিয়ে দিবে। তিনি যে আমার কাছ থেকে নিস্তার চান। দিয়াশা চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। হাত মুখ ধুয়ে বারান্দায় যায়। হঠাৎ তার মনে হয় এভাবে বাঁচার মানে হয় না। বাঁচতে হলে ভালোভাবে বাঁচবো, নয়তো নিজেকে শেষ করে দিব। যদি স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে না পারে তাহলে শেষ করে দিবে নিজেকে। এভাবে মৃত্যুর মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না। যেখানে সবাই মেনে নিয়েছে সেখানে স্বামী তার স্ত্রী হিসাবে মেনে নেয় না। বিয়ের দ্বিতীয় রাতও বারান্দায় কাটিয়ে দেয় তিয়াশা। সকালে বাহিরে এসে রান্না করে যায়। সাগরের মা কাজ করছিলেন। তিয়াশাকে দেখেই বলেন, কাল তো আগ বাড়িয়ে ওখানে গেলে, সাগর কি কি করেছে? তিয়াশা গতকাল নিজের শাশুড়ি যাতে কষ্ট না পায় সেজন্যই সাগরের সাথে থাকতে গিয়েছিল। আর যদি সে বলে গত রাতে সাগর তাকে ইচ্ছা মতো মেরেছে, তাহলে তিনি সেই কষ্টই পাবেন। অন্যকে কষ্ট দিতে তিয়াশার ভালো লাগলো না, তাই বলল, কাল রাতে উনি তেমন কিছুই বলেনি, শুধু জানতে চেয়েছিল কেন এসেছি। আমিও দুই এক কথা বলে কাটিয়ে দিয়েছি, এরপর আর কিছুই বলিনি। তিয়াশা শাশুড়ির মুখ দেখেই বুঝতে পারে তিনি বিশ্বাস করেননি কথাটা। না করলে নেই, সে তো সত্য কথা বলেও নি, আর শাশুড়িকে খুশি করার জন্যই বলেছে। যদি শাশুড়ি বিশ্বাস না করে তাহলে কার কি? কিছুক্ষণ পর সাগর উঠে পড়ে। সাগরকে দেখে তার মা বলে, কাল রাতে ঘুমানোর আগে তিয়াশার সাথে কি ব্যবহারটাই না করলি, বউয়ের গায়ে হাত পর্যন্ত তুললি, অথচ রাতে তো ঠিকই ভালোভাবে ঘুমালি। কি দরকার ছিল ওসব ওসব কিছু করার? সাগর তখন একটু অবাক হয়। ভালোভাবে ঘুমালো মানে কি? রাতে তিয়াশাকে যে মারা মেরেছে, এতে তিয়াশার অসুস্থ হয়ে যাওয়ার কথা, অথচ মা বলেছে ভালোভাবে ঘুমিয়েছে। তিয়াশা না বললেও তো এই কথা মা জানবে না। তার মানে তিয়াশাই মাকে এসব বলেছে। কাল রাতে এসে বলছিল মা যাতে কষ্ট না পায় সেজন্য সে এই রুমে এসেছে। এরপর সাগর যখন আনুমানিক অমানসিকভাবে মারছিল তখন টু শব্দটি পর্যন্ত করেনি। তার মানে তিয়াশা আসলেই তার মাকে খুশি করার জন্যই এসব করেছে। নিজের কষ্টের কথা গোপন রেখেছে, কিন্তু কেন? তিয়াশা তো আগে সাগরকে চিনত না, হঠাৎ করে তাদের বিয়ে হয়েছে। তাহলে একদিনই এত মায়াই বা জন্মাবে কেন সাগরের জন্য? সাগর চিন্তা করে কুল পায় না। সবকিছু হঠাৎ এলোমেলো হয়ে গেছে। কি বলবে বুঝতে পারে না। সাগরকে এভাবে চুপ থাকতে দেখে সাগরের মা আবার বলে, কিছু বলিস না কেন? কাল সন্ধ্যায় যে মেয়েটাকে এত কষ্ট দিলি, রাতে তার সাথেই থাকলি, মেয়েটার কাছে ক্ষমা চেয়েছিস? সেটা তো চাসনি। সাগর এবারও কিছু না বলে নাস্তা খেতে বসে। ওদিকে তিয়াশা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। শাশুড়ির কথা শুনে একবার ইচ্ছে হলো সামনে গিয়ে বলে দেয়, কাল রাতে তারা ভালোভাবে ঘুমায়নি। সে ভালোভাবে ঘুমায়নি, ঘুমিয়েছে তার কাগজ কলমের স্বামী। তার বাবা জোর করে তার চেয়ে 10 বছরের বড় যে লোকের সাথে বিয়ে দিয়েছে সে, যে লোকের দ্বিতীয় স্ত্রী তিয়াশা সে। সমাজ স্বীকৃতি দেওয়ার পরও যে তিয়াশাকে তার স্ত্রী হিসাবে মেনে নেয়নি সে। সেই লোকটাই আরাম করে ঘুমিয়েছে সারা রাত। ঘুমানোর আগে তিয়াশাকে মেরে হাতে শোক করে নিয়েছে। তিয়াশা বিন্দুমাত্র প্রতিবাদ না করায় আরো শান্তিতে মারতে পেরেছে। এক পর্যায়ে নিজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর অবাগিনী তিয়াশা সারা রাত চোখে জল ফেলে শেষ পর্যায়ে এসে সিদ্ধান্ত নিয়েছে এ জীবন আর সে রাখবে না। তিয়াশার খুব ইচ্ছে হলো শাশুড়িয়া তার কাগজ কলমের স্বামীর সামনে গিয়ে কথাগুলো বলতে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা তাকে আর এগোতে দেয় না। দরজার আড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিয়াশা আবার ভিতরে চলে যায়। সাগরও চুপচাপ খেয়ে উঠে চলে যায়। প্রথমবারের মতো তিয়াশার জন্য অপরাধ বোধ হচ্ছে। কাল রাতে এতটা নির্দয় না হলেও পারত সে, কিন্তু তারই বা দোষ কি? তাহানা যে তার সবটা জড়ে আছে, তাহানার স্থান অন্য কাউকে সে কিভাবে দিবে? সেখানে তিয়াশা এসে জায়গা নেওয়ার জন্য সাগর কিভাবে তা সহ্য করবে? কিন্তু অবাক লাগছে অন্য জায়গায়।
তিয়াশা কেন সবকিছু চেপে যাচ্ছে? মাকে খুশি করার জন্য এত কিছু কেন করবে সে? সাগর কিছুই ভেবে পায় না। খাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাগর যাওয়ার পর সাগরের মা তিয়াশাকে ডেকে বলেন, মা, তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। আমি কিছু মনে করব না। আর কাউকে না বললে তুমি আরো কষ্ট পাবে। তাই কিছু হলে আমাকে বলো, কেমন? তিয়াশার আর বুঝতে বাকি রইল না যে সাগরের মা তার একটু আগেই বলা কথাগুলো বিশ্বাস করেনি। কিন্তু সাগর কাল রাতে যা করেছে তা ভাবা অসম্ভব। এতটা হয়তো তিনি ভাবেননি। তাই তিয়াশা আর কিছুই বলে না, মাথা নেড়ে সায় দেয়। আচ্ছা মা, বলবো। সাগর অফিসে থেকে সিদ্ধান্ত নেয় তিয়াশাকে সে কখনোই মেনে নেবে না। কিন্তু আর যাই হোক, তিয়াশার গায়ে আর হাত তুলবে না কখনো। তিয়াশা যদি তার রুমে শুতেও আসে তাহলে শুবে। কাগজ কলমে যেহেতু তারা স্বামী স্ত্রী, তাই একসাথে শুতে বাধা নেই। কিন্তু সে মন থেকে কখনোই মানতে পারবে না তিয়াশাকে। অফিস থেকে আসার পথে সাগর আবার বারে যায়। প্রতিদিনের মতোই নেশা করে, সম্পূর্ণ মাতাল হয়ে বাড়ি ফিরে। এবং গতকালের মতোই অবস্থা হয় তিয়াশার সাথে। রাতে ঘুমাতে গেলে সাগর আবারও হাত তুলে তিয়াশার গায়ে। নেশায় বুঁদ হয়ে থাকা সাগর ভুলে যায় সকালের ভাবনার কথা। আর তিয়াশা বেচারি নির্দয়ভাবে মারের শিকার হয়, বলতে পারে না কিছুই। সে রাতও বারান্দায় কাটিয়ে দেয় তিয়াশা। চোখের জলে বাধা দিতে পারে না কোনোভাবেই। যদি নিজেকে শেষ করে দেওয়া সর্বোচ্চ পর্যায়ের ভাবনা হতো, তাহলে হয়তো ঠিকই নিজেকে শেষ করে দিত। কিন্তু সে তো আর সহ্য করতে পারছে না। জগতে তার জন্য বাকি নেই কিছুই। আর কত গঞ্জনা সইতে হবে তাকে। আর কতকাল স্বামীর হাতে এভাবে নিগৃহীত হবে। আর কতকাল পর সে তার কাঙ্ক্ষিত জীবন পাবে। সে সুযোগ আর আসবে বলে মনে হয় না। তিয়াশা সেই আশাও করে না। তাহলে তার এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? সৃষ্টিকর্তা কি এতটুকু বুঝবেন না? সে যে অপারগ, আর সহ্য করতে পারছে না পৃথিবী। সৃষ্টিকর্তা তাহলে তাকে কেনই বা বাঁচিয়ে রেখেছেন? তিয়াশা কোনো উত্তর পায় না। এভাবেই দিন কাটতে থাকে। সাগর প্রতিদিন সকালে আগের রাতের জন্য অনুতপ্ত হয়। ফোন করে তিয়াশার গায়ে হাত তুলবে না। কিন্তু রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে বাসায় এসে আর কিছুই মাথায় থাকে না। তিয়াশা চোখ মুখ বুজে সব সয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে মুক্তি চায়। মনে প্রাণে এই আশা করে যে একদিন সাগর ঠিক হয়ে যাবে। সে সুন্দর একটা সংসার পাবে। অথবা তার আগে সে মারা যাবে। জগতের মায়া কাটিয়ে চলে যাবে পরলোকে। এই আশাতেই দিনের পর দিন কাটে তিয়াশার। ওদিকে সাগরের মা ভাবেন সাগর এখন আর তিয়াশার সাথে খারাপ ব্যবহার করে না। তিয়াশা যে বলে কিছু বলে না। শুধু দেখেন ছেলে উচ্ছৃঙ্খল। ভাবেন এটাও হয়তো ঠিক হয়ে যাবে। তিয়াশাকে ঘরের লক্ষ্মী মনে করেন। ভাবেন তিয়াশাই সাগরকে সঠিক পথে ফিরিয়ে আনবে। একদিন সাগর অফিস থেকে বাসায় ফিরে প্রচন্ড জ্বর নিয়ে। তিয়াশা সাগরের মা অনেক কষ্ট করে রুমে নেয়। সাগরের গায়ে হাত দেওয়া যাচ্ছে না গরমের জন্য। জ্বরে গা পড়ে যাচ্ছে। তিয়াশা সাগরের জামা খুলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেয়। সাগরের মা ডাক্তার কল করে। ডাক্তার এসে জানায় হঠাৎ করে সুগার ফল করেছে। কিছু ওষুধ ও প্রেসক্রিপশন দিয়ে যায়। তিয়াশা সাগরকে ওষুধ খাওয়ায়। সাগরের মা কোনো মতে সাগরকে রাতের খাবার খাইয়ে দেয়। খাওয়ার পর তিয়াশা যখন ওষুধ খাওয়াতে যায়, তখনই সাগর তিয়াশার গায়ের উপর বমি করে দেয়। তিয়াশা তখন নিজ হাতে সব পরিষ্কার করে। সাগরকে আবার অল্প কিছু খাওয়ায়। এরপর সাগরকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। সাগর চলে গেলে তিয়াশা নিজেই ফ্রেশ হতে শুতে যায়। বিয়ে হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। প্রতি রাতে স্বামী সাগরের হাতে মার খেয়েছে তিয়াশা। আজও কি এরকম কিছু হবে? হঠাৎ এত অসুস্থ হয়ে যাওয়া সাগর কি মারতে পারবে তিয়াশাকে? নাকি প্রথমবারের মতো মার না খেয়ে একটা রাত কাটাতে পারবে তিয়াশা? তিয়াশা ভেবে কুল পায় না। খেয়ে তিয়াশা সাগরের রুমে চলে আসে। সাগরের জ্বর কমলেও পুরোপুরি কমেনি। তিয়াশা সাগরের কপালে জলপট্টি দিতে থাকে। এক পর্যায়ে সাগর ঘুম থেকে উঠে যায়। তিয়াশা সাগরের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। এই অসুস্থ শরীর নিয়ে মারলে হয়তো সে সহ্য করতে পারবে, কিন্তু সাগরেরই উল্টে ক্ষতি হবে। সাগর সেরকম কিছুই করে না। এক দৃষ্টিতে তিয়াশার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেলে। একটু পর আবার ঘুমিয়ে পড়ে।
যে স্বামী দিনের পর দিন তিয়াশাকে অত্যাচার নির্যাতন করে গেছে, সেই স্বামীর অসুস্থতায় তিয়াশারই কষ্ট হচ্ছে। বিয়ের পর প্রতি রাতে স্বামী সাগরের হাতে মার খেয়েছে তিয়াশা। আজ ব্যতিক্রম, কারণ সাগর মারাত্মক অসুস্থ। আর অভাগিনী তিয়াশা সারা রাত সাগরের মাথায় জলপট্টি দিয়ে যায়। তিয়াশা খুব করে চাইছে সাগর যেন ঠিক হয়ে যাক, সুস্থ হয়ে যাক। সে অনেক নির্যাতনের শিকার ঠিকই হয়েছে, কিন্তু হাজার হোক তার স্বামী, সমাজ স্বীকৃতভাবে বিয়ে হয়েছে তাদের। সাগর যদি সুস্থ হয়ে যায় তাহলে কি সে আবারও তিয়াশার সাথে আগের মতো ব্যবহার করবে, নাকি তিয়াশার সারা রাতের কষ্ট সাগরকে সঠিক উপলব্ধি করতে সাহায্য করবে? স্ত্রীকে সে স্ত্রীর মর্যাদা না দিয়ে দাসীর মর্যাদা দিয়েছে। সেই স্ত্রী সারা রাত ধরে তার সেবা করেছে, তার জন্য নির্ঘুম রাত কাটিয়েছে। আরামে একটি রাত কাটানোর সুযোগ পেয়েও সে কাটায়নি। সে না স্বামীর নিগ্রহের শিকার। সেই স্বামীর জন্য সারা রাত জেগে আছে। সাগর কি সব বুঝতে পারবে? বুঝলে কি আগের সাগর আবার মতো হয়ে যাবে? তিয়াশা তার কাঙ্ক্ষিত সংসার পাবে, যে সংসারের স্বপ্ন সে ছোটবেলা থেকে দেখত। স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার হবে। অর্থবিত্তের অভাব ভালোবাসা দিয়ে কাটিয়ে দিবে। তিয়াশা কি অবশেষে এরকম সংসার পাবে? তিয়াশা ভাবতে থাকে, ভেবে কুল পায় না। ভাবনা ছেদ ঘটে ফজরের আজান শুনে। তিয়াশা বুঝতে পারে রাত প্রায় শেষ হয়ে গেছে। সাগরের জ্বর এখনো কমে গেছে। তিয়াশা উঠে ফজরের নামাজ পড়ে। বরাবরের মতোই আরো একটি নির্ঘুম রাত কাটায়। সকালে সাগর ঘুম থেকে ওঠে। কাল রাতে বেশ কয়েকবার ঘুম ভেঙেছে তার। প্রতিবারই দেখতে পেয়েছে তিয়াশা তার মাথায় জলপট্টি দিচ্ছে। প্রতিদিন ভাবে তিয়াশার শাশুড়িকে খুশি করার জন্য সাগরের হাতে মার খেয়েও কিছু বলে না। প্রতিদিন পণ করে আর তিয়াশার গায়ে হাত তুলবে না। অথচ রাতের বেলা কি হয়ে যায় নিজেও বুঝতে পারে না। নেশাগ্রস্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সাগর ভাবতে থাকে, কেন নিজেকে আটকাতে পারি না আমি? কেন এক স্ত্রীর স্মৃতি নিয়েই পড়ে আছি? তিয়াশাকে স্ত্রীর মর্যাদা না দেই, তার সাথে খারাপ ব্যবহার না করলেও তো পারি। প্রতি রাতে অকথ্য নির্যাতন করি তিয়াশাকে, অথচ সে কিছুই বলে না। নীরবে সব কিছু সয়। স্বামী হিসাবে ব্যর্থ আমি, সন্তান হিসাবেও ব্যর্থ, ব্যর্থ ভাই হিসাবেও। আমি আসলে মানুষ না। সৃষ্টিকর্তা কোন যন্ত্র সৃষ্টি করতে গিয়ে হয়তো মানুষের অবয়ব দিয়ে ফেলেছিলেন আমাকে। আমার বেঁচে থাকার বিন্দু মাত্র অধিকার নেই। এই জগৎ আমার জন্য না। আমি সুন্দর পৃথিবীর আবর্জনা স্বরূপ। সাগর আর ভাবতে পারে না। নিজের অজান্তে চোখের জল গড়াতে থাকে। নাস্তার টেবিলে বসেছিল সাগর। ব্যাপারটি চোখ এড়ায় না তিয়াশার। সাগর হঠাৎ কেন কাঁদছে বুঝতে পারছে না। খেয়ে উঠে সাগর বেরিয়ে যায়। সাগরের মা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে। প্রথমবার কিছু বলেনি, কিন্তু জোরাজুরি করার পর বলে অফিসে কাজ আছে। সাগরের মা বলছিল আজ না গেলে হয় না। এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাবি? সাগর গুরুত্বপূর্ণ কাজের কথা বলে বেরিয়ে যায়। সকাল থেকে সে কিছু চিন্তা করতে পারছে না। নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসেছে। এরকম হলে সাগর বারে চলে যায়, ড্রিঙ্কস করে ইচ্ছে মতো। আজও তার ব্যতিক্রম হলো না। অসুস্থ অবস্থায় বারে গেল সাগর। সাগর বেরিয়ে যাওয়ায় চিন্তিত হয়ে যায় সাগরের মা তিয়াশা। তিয়াশা জানতে চায় মা উনি কোথায় গেলেন। সাগরের মা দুর্বল গলায় বললেন, অফিসের কথা বললে তো বের হলো। এই অবস্থা না গেলে হতো না? মানা করেছিলাম তো, জরুরি কাজ আছে বলে চলে গেল। তিয়াশা আর কিছুই বলে না। উৎকণ্ঠার সময় যেন কাটতে থাকে তাদের। দুপুরের দিকে তিয়াশার মায়ের ফোনে সাগরের নাম্বার থেকে কল আসে। তিয়াশার মা ফোন ধরেন। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ শোনা যায়। সাগরের কেউ বলছেন? জি, আমি সাগরের মা। কোনো সমস্যা? সাগর হাসপাতালে ভর্তি। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসুন। সাগরের মা তখন অবাক হয়ে যান। জানতে চান, কে আপনি? কি বলছেন এসব? অপরিচিত ব্যক্তিটি তখন বলে, এত কথা বলার সময় নেই এখন। সাগরের অবস্থা খুবই খারাপ। আপনি দেরি করবেন না প্লিজ। সাগরের মা হাসপাতালের ঠিকানা জেনে নিয়ে দ্রুত তিয়াশার সাথে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেই হাসপাতালে পৌঁছে সাগরের নাম্বারে আবার কল দেয়।
দুবার কল দেওয়ার পর ওই লোক ফোন রিসিভ করে একটা রুমে আসতে বলে। সাগরের মা তিয়াশা সেখানে চলে যায়। গিয়ে দেখে একটা বেডে সাগর শোয়া। জ্ঞান আছে নাকি নেই বোঝা যায় না। পাশে একজন ডাক্তারের পোশাক পরিহিত লোক তাদের দেখে জিজ্ঞেস করে, আপনার এই সাগরের ফ্যামিলির কেউ? আমি যার সাথে কথা বলেছিলাম। সাগরের মা তখন বলে, জি, আমি সাগরের মা, আর ও সাগরের ওয়াইফ। কি হয়েছে সাগরের? কি হয়েছে আমিও বলতে পারবো না। এতটুকু জানি যে সাগর কিছুক্ষণ আগেই রাস্তায় পড়েছিল। কয়েকজন পথচারী সাগরকে তুলে এখানে দিয়ে গেছে। এরপর থেকে ওর চিকিৎসা চলছে। যতটুকু মনে হয় অতিরিক্ত মাদক সেবনের জন্যই এমনটা হয়েছে। তিয়াসা আবার কথা বলে, এরকম কিছু তো হয়নি। উনি অসুস্থ ছিলেন গতকাল। আজ সকালে অফিসে জরুরি কাজ ছিল বলে অফিসে গিয়েছেন। ড্রাগস নেওয়া তো প্রশ্নই আসে না। ডাক্তার তখন বলেন, হতে পারে, তবে তার শরীরে যা হচ্ছে এগুলো অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলেই হয়েছে। আগে থেকে নিতেন হয়তো, আজ বেশি নিয়ে ফেলেছেন। তার শরীর অ্যাবজর্ব করতে পারেনি। সাগরের মা তখন বলে, কেমন সমস্যা হয়েছে ওর? সুস্থ হতে কতদিনের মতো সময় লাগবে? প্রার্থনা করুন যাতে জীবিত অবস্থায় ফিরে পান তাকে। কন্ডিশন খুবই খারাপ। সাগরের মা তিয়াসা আঁতকে ওঠে, আর কিছুই বলে না। সাগরের চিকিৎসা চলতে থাকে। বাহিরে উৎকণ্ঠায় সময় কাটতে থাকে সাগরের মা আর তিয়াসার। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় সাগরের জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা এখনো ভালো না। সাগরের মা তিয়াসা ভিতরে যায়। সাগরের মা সাগরের মাথার পাশে বসে। তিয়াসা পাশে গিয়ে দাঁড়ায়। সাগরের মা জিজ্ঞেস করে, তোর কি হয়েছিল? এই অবস্থা কেন? সাগর তখন ক্ষীণ গলায় বলে, মা, তুমি আমায় মাফ করে দিও। সারা জীবন অনেক অপরাধ করেছি। জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও ক্ষমা চাই আমি। কি যা তা বলছিস? তোর কিছুই হয়নি। ডাক্তার বলেছে সব কিছু ঠিক হয়ে যাবে। হয়েছে মা, আমি জানি। পৃথিবী কিছুক্ষণ পরে একটু পবিত্র হবে। একটা কুলাঙ্গা চলে যাবে পৃথিবী থেকে। সাগর, তুই থামবি? সত্যি বলছি মা, পারলে মাফ করে দিও। তিয়াসা কোথায়? তিয়াসা সাগরের সামনে এসে দাঁড়ায়। সাগর ইশারায় কাছে ডাকে। সাগরের মা সরে গিয়ে তিয়াসাকে বসার জায়গা করে দেয়। তিয়াসা পাশে বসলে সাগর তখন মৃদু গলায় বলে, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি জানি, কিন্তু সত্যিটা কি জানো? তোমাকে দেখার পর থেকে মুগ্ধ হচ্ছি। এত কিছু কিভাবে সহ্য করো? প্রতি রাতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অথচ তুমি মা কষ্ট পাবে দেখে সব মুখ বুজে সহ্য করে নিয়েছ। জানো তিয়াসা, প্রতিদিন সকালে তোমাকে দেখে অনুশোচনা হতো, তীব্র অপরাধ বলতে ভুগতাম, কিন্তু রাতের বেলা আবার যে কি হয়ে যেত বুঝতাম না। কাল রাতে তুমি যখন সারা রাত আমার সেবা করেছ, তখনই বুঝতে পেরেছি আমি আসলে তোমার যোগ্য না। আমি ভালোবাসতে জানি না, ভালোবাসা নিতে জানি না। তাই তোমার ভালোবাসাকে এতদিন অগ্রাহ্য করে এসেছি। পারলে আমায় ক্ষমা করে দিও। সাগর অনেক কষ্টগুলো কথা বলে। থামার পর তিয়াসা বলে, আমি কিছুই মনে করিনি। আপনি এসব চিন্তা বাদ দিন তো। আগে তাড়াতাড়ি সুস্থ হন, এরপর সব দেখা যাবে। চাইলে সব হয় না তিয়াসা। আমি সত্যি আর থাকবো না। ডাক্তার তার কথা বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি আমার সময় শেষ। আপনি চুপ করুন, চুপচাপ শুয়ে থাকুন। তিয়াসা, একটু কথা বলো আমার সাথে। চুপ করতে বলো না দয়া করে। বিয়ের পর তোমাকে শুধু কষ্টই দিয়ে গেলাম। নিজের ভুল বুঝতে পারলাম এমন একটা সময়ে যখন আর ফিরে আসার সুযোগ নেই। কিন্তু তিয়াসা, বিশ্বাস করো, যদি আমি কোনোভাবে বেঁচে ফিরতে পারতাম, তাহলে তোমায় নিয়ে বাকি জীবন কাটাতাম। তোমায় স্ত্রীর মর্যাদা দিতাম। এতদিনের করা ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতাম। কিন্তু হায়, ভাগ্যের কি লিখন আমি বুঝতেই পারলাম ঠিকই, কিন্তু বড্ড অসময়ে। তিয়াসার কথা আটকে যায়। সাগর বলেছে তাকে স্ত্রীর মর্যাদা দিবে, তাহলে সে তার কাঙ্ক্ষিত সংসার পেতে যাচ্ছে। তিয়াসা মনে প্রাণে প্রার্থনা করতে থাকে সাগর যাতে সুস্থ হয়ে যায়, খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সাগর আবার বলে, তিয়াসা, তুমি প্লিজ বলো যে তুমি কিছু মনে করনি। আমি অন্তত শেষ বেলায় একটু শান্তি পাবো। আমি আসলেই কিছু মনে করিনি। আপনি একটু চুপ করুন তো।
তার মানে তুমি আমায় ক্ষমা করে দিলে? হ্যাঁ, সবকিছু ভুলে গিয়েছি আমি, সবকিছু। সাগরের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে। তিয়াসা মুগ্ধ হয়ে তাকায় সেদিকে। সাগরের সাথে 1 মাসেরও বেশি হলো আছে। এত সুন্দর হাসি সাগরকে কখনো দিতে দেখেনি। সাগর তিয়াসাকে ডাকে, একটু বুকে আসবে, জড়িয়ে ধরতাম তোমায়। তিয়াসা সাগরের বুকে মাথা রাখে। সাগর এক হাত দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে তিয়াসার গলা। তিয়াসার চুলে মুখ গুজে দিয়ে বলে, আমি দুর্ভাগা, এই সুখ আমি হাতে পেয়েও নিতে পারিনি। কিন্তু সৌভাগ্য আমার, শেষ মুহূর্তে এসে কিছুটা হলেও স্বাদ নিতে পেরেছি। ওদিকে তিয়াসা সাগরের বুকে মাথা রেখে নিজেকে আর আটকে রাখতে পারেনি। চোখ দিয়ে অজোর ধারায় পানি পড়ছে। সাগরের এক হাতের আঙ্গুলগুলোর মাঝে নিজের আঙ্গুলগুলো ঢুকিয়ে দেয়। সৃষ্টিকর্তার কাছে প্রাণপণে ভিক্ষা চাইছে সাগরের জীবন। যে স্বামীর ভালোবাসার জীবনে পায়নি, সে স্বামীর জীবনের বিনিময়ে যেন নিজের সবকিছু বিলিয়ে দিতে পারবে তিয়াসা। সাগরের বুকের আওয়াজ ভালোভাবেই পাচ্ছে তিয়াসা। মাথা উঠাতে গেলে সাগরই চেপে ধরে। তিয়াসা সাগরের দিকে তাকায়, দেখে চোখ বন্ধ হয়ে যাচ্ছে সাগরের। দ্রুত মাথা উঠায়। এবার আর সাগর মাথা চেপে ধরে না। তিয়াসা নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়। সাগরের মা আর ডাক্তার ছুটে আসে। ডাক্তার সাগরের নাড়ি পরীক্ষা করে হতাশ দৃষ্টিতে তিয়াসাদের দিকে তাকিয়ে বলে, তিনি আর নেই। তিয়াসা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। বিয়ের পর থেকে সে এই দিনের জন্যই অপেক্ষা করছিল। সাগর তাকে মেনে নিবে, তার কাঙ্ক্ষিত সংসার পাবে। আজ সাগর তাকে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু সুখের সংসার আর পাওয়া হলো না। তিয়াসা চিৎকার করে কাঁদতে থাকে। পরিবেশ ভারী হয়ে যায় তিয়াসার কান্নায়। কয়েকজন এসে তিয়াসাকে টেনে সরানোর চেষ্টা করে, ব্যর্থ চেষ্টা।